আজকের আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র। কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। পুষ্যা নক্ষত্রের ভিতরে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই যে এইখানে যে পুষ্যা নক্ষত্রের অধিপতি সে হলো শনি এবং রাশির অধিপতি হলো চন্দ্র। তো পুষ্যা নক্ষত্রের যে নক্ষত্র অধিপতি শনি এ হচ্ছে মিনে অবস্থান করছে এবং এই মাসে নক্ষত্র পরিবর্তন হতেও দেখা যায়। তো সেক্ষেত্রে ফলটা আপনাদের কেমন হবে সেটি নিয়েও আলোচনা হবে। আমরা শনিকে 15 তারিখের আশপাশে নক্ষত্র পরিবর্তন করতে দেখব, অর্থাৎ শনি চলে যাচ্ছে রেবতী নক্ষত্রে। এই শনি আপনাদের মূল নক্ষত্র অধিপতি হওয়ার কারণে ফলটা আপনারা শনি কেন্দ্রিকই পাবেন। আপনাদের রাশি থেকে ঠিক নবম ঘরে শনি অবস্থান করছে এবং এতদিন নিজের নক্ষত্রে ছিল, যা আপনাদের জন্ম নাড়ি, আপনারা যে জন্ম তারা বলেন, এটা হচ্ছে জন্ম তারা। জন্ম তারাতে নক্ষত্র অধিপতি যদিও নৈসর্গিক পাপ গ্রহ, আবার নক্ষত্র অধিপতি, কিন্তু ঘরটা আবার আপনাদের জন্য ইতিবাচক। এই ঘরে শনির সাথে অন্যান্য গ্রহ যারা শত্রু গ্রহ তারা অবস্থান করার কারণে আপনার জীবনে মে মাসের প্রথম 10 দিন এবং এপ্রিল ও মার্চ এই সময়টা যথেষ্ট নেতিবাচক হিসেবেই কাটছে বা কেটেছে। আপনাদের এই সমস্যা থেকে পরিত্রাণের সময় এসে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি তারা বিবেচনা করি তো দেখতে পাই সম্পদ তারাই শনি প্রবেশ করেছে। এই জন্য আপনারা মাসের যে দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় পক্ষ 15 তারিখের পর থেকে যে সময়টা শুরু হচ্ছে, এখানে একই সাথে দুটো বিষয় কাজ করছে। সেই দুটো বিষয় কি? সেই দুটো বিষয় হলো, প্রথমত শনি তার সাথে বিরোধ করতে পারে এরকম যে গ্রহ আছে তার থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এটি আপনাদের জন্য খুব খুব বেশি পজিটিভ, অর্থাৎ আপনি যে কোনো ক্ষেত্রেই শত্রু মুক্ত তো থাকছেনই, সেই সাথে ঝামেলা ঝঞ্ঝাট মুক্ত, রোগ ব্যাধি পীড়া কত রকমের সমস্যা আপনি ফেস করেছেন, আপনি একটু পিছনের দিকে খেয়াল করলেই বুঝবেন, মার্চ মাসটা একটু খেয়াল করলে বুঝবেন, আর এপ্রিলে অলরেডি আপনি সমস্যায় আছেন। তো সেইটা থেকে আপনি মুক্ত হচ্ছেন। আর আরেকটা ঘটনা ঘটছে যে শনি ছিল জন্ম তারাতে, কিন্তু শনি চলে যাচ্ছে সম্পদ তারাতে। ফলে আপনার জীবনে এই সময়ে যে সম্পদ সংক্রান্ত প্রবলেমগুলো ছিল তার সমাধান এবার হচ্ছে। আপনি সম্পদ কেন্দ্রিক জীবন বাঁচতে শুরু করছেন, এটি আপনার জন্য অত্যন্ত পজিটিভ হলো। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের এই ঘরে বৃহস্পতি অনেক বলবান হয়। বৃহস্পতিকে আমরা ঠিক পাশের ঘরে অর্থাৎ দ্বাদশে দেখতে পাচ্ছি, কিন্তু যেখানেই দেখা যাক বৃহস্পতিকে সেটি সরাসরি দ্বাদশ হিসেবে আছে বলে এটা কোনো কথা না। আমরা তারা বিবেচনা করলে তাকে আমরা মিত্র বা অতিমিত্র এই ধরনের তারাই আমরা পেয়ে যাব। তো এখানে বৃহস্পতি সরাসরি অতিমিত্র তারাতে আছে, অর্থাৎ আপনাদের জন্য বৃহস্পতি অত্যন্ত পজিটিভ ভূমিকা পালন করছে এবং সামনে বৃহস্পতি আপনাদের এই রাশিতে চলে আসবে, তুঙ্গস্থ হয়ে যাবে, যেটি আপনাদের জন্য আরো বেশি পজিটিভ হবে। অর্থাৎ বলা যাচ্ছে যে আপনারা 10 তারিখের পর থেকে ভালো সময়ের দিকে যাবেন এবং তারপরে যে সময়গুলো আসবে সেই সময়তে আপনাদের পরিস্থিতি আরো ভালো হবে। অর্থাৎ আপনারা এতদিনে যে সমস্ত সমস্যা ফেস করেছেন তা প্রথমত আস্তে আস্তে ডিজলভ হবে, সেগুলো আস্তে আস্তে মোকাবেলা করতে পারবেন আপনারা, মীমাংসা হবে এবং নতুন নতুন সুবিধা দিয়ে আপনারা অর্জন করবেন, নতুন নতুন
পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা যা অর্জন হয়েছে অভিজ্ঞতায় তা কাজেও লাগাতে পারবেন। দেখুন, এখানে আমরা দশম ঘরে রবিকে দেখতে পাই। রবি আপনাদের সম্পদের অধিপতি হিসেবে কাজ করে। এখানে রবি এবং বুধ একই সাথে থাকছে এবং পরবর্তীতে মঙ্গলও নিজের ঘরে এসে এই দশমে থাকছে। ফলে আপনারা যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, আপনাদের সময় অত্যন্ত ভালো, মানে একটু বেশিই ভালো। কারণ কি, আপনাদের দশম ঘরে রবি এবং মঙ্গল, আপনারা জানেন অলরেডি রবি এবং মঙ্গল এরা দশম কারক এবং দশমে খুব ভালো ফল দেয়, এবং রবির সাথে বুধ থাকলে বলটা অনেক বেড়ে যায়। তার জন্য আপনারা কর্মক্ষেত্রে অনেক অনেক বেশি অপরচুনিটি পাবেন। আপনাদের একাদশ ঘরে শুক্রকে দেখা যায়, এবং এই মাসের শেষের দিকে আমরা বুধ, বৃহস্পতি, শুক্র এদেরকে মিত্র, অতিমিত্র এই ধরনের তারাতেও দেখতে পাই, যা আপনার জন্য অতি পজিটিভ। অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা যাচ্ছে যে আপনার সাথে অনেক মানুষের আত্মীয়তা হবে, বন্ধুত্ব হবে, সুসম্পর্ক গড়ে উঠবে, এবং তাদের কারণে আপনি যথেষ্ট লাভবান হবেন। যদি আপনি বিদেশ গমনের কথা বলেন বা বিদেশ সংক্রান্ত ভাগ্যের কথা বলেন, তাহলে দেখবেন যে এই ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টটা অনেক বেশি। অর্থাৎ আপনি বিদেশ যেতে যাচ্ছেন বা ওই সংক্রান্ত বিষয়ে কাজ করছেন, হায়ার স্টাডি নিয়ে চিন্তা করছেন, এইগুলো আপনার জন্য অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এই মে মাসের 10 তারিখের পর থেকে। আমরা রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই ভুগে থাকি। এখনকার সময় তো এই বিষয়গুলো তীব্র। আপনার এখানে দেখতে পাই রিলেশন সংক্রান্ত বিষয়টা পজিটিভ। অর্থাৎ আপনার জীবনে মে মাসের 10 তারিখের পর থেকে যদি আপনার জীবনে কেউ আসে, তবে তিনি ইতিবাচক হবেন। এই বিষয়টার মাত্রা অনেক অনেক বেশি। এখানে কেন এই কথা বলছি, কারণ মিত্র এবং অতিমিত্র তারাই শুভ গ্রহ অবস্থান করবে, এবং আপনার যে পঞ্চম ঘর সেই ঘরে শুক্র দৃষ্টি রাখবে। এই জন্য আমি এই কথাটা বললাম। তার মানে আপনারা অনেক পজিটিভিটির কথাই শুনছেন। অর্থাৎ আপনার স্ট্রেংথ বাড়ছে, আপনার অ্যাবিলিটি বাড়ছে, আপনার কর্মদক্ষতা বাড়ছে, কর্মক্ষেত্রে ভালো সুযোগ পাচ্ছেন, আয় ভাগ্য ভালো থাকছে, মানুষের সহযোগিতা পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা একটু ব্যবসা ঘরটা দেখব। ব্যবসা অধিপতি নবম ঘরে থাকছে, যার জন্য আপনার সময় ব্যবসা ক্ষেত্রেও অত্যন্ত ভালো। বৈদেশিক বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট হলে অনেক অনেক বেশি ভালো করবেন, আমি সেইটার যুক্তিও দেখাচ্ছি। আপনাদের সপ্তমপতি শনি এ নিজের ঘরে নবম ঘরে আছে, এবং সে হচ্ছে আপনাদের সম্পদের তারায় অবস্থান করছে। রেবতী নক্ষত্র আপনাদের সম্পদের তারা, তাহলে ব্যবসা থেকে সম্পদ অর্জন করবেন। আর নবমপতি সরাসরি দ্বাদশে আছে এবং মিত্র নক্ষত্রে অবস্থান করছে, অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে। ফলে এটা স্পষ্টই বলা যায় যে আপনারা বৈদেশিক সূত্র থেকে অর্থ উপার্জনের বড় বড় সুযোগ পাবেন। যারা বিদেশে পড়তে যেতে চান বা আমদানি রপ্তানি বা বৈদেশিক সংক্রান্ত বৈদেশিক যে কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট হলে আপনি লাভবান হবেন। আপনি যদি বিদেশে ট্যুর দিতে চান, সেই সুযোগ আপনি পেতে পারেন, বা বিদেশে যারা সেটেল হতে চান সেই সংক্রান্ত সুযোগ আসছে। অর্থাৎ বিদেশ সংক্রান্ত অনেক কিছুই আপনার জন্য পজিটিভ। আর তাহলে প্রবলেম কোথায়? প্রবলেমও তো খুঁজতে হবে। প্রবলেমটা হচ্ছে আপনার অষ্টম ঘর। অষ্টম ঘরে রাহু এবং দ্বিতীয় ঘরে কেতু, এইটা হচ্ছে প্রবলেম। কিন্তু তারপরেও আপনার এই প্রবলেম মোকাবেলার সামর্থ্য থাকবে। অর্থাৎ নানা রকমের বিপদ আপনার সামনে আসলেও আপনি সেটি কাটিয়ে উঠতে পারবেন। আপনার যে গ্রহ সংযোগ বা গ্রহ পরিস্থিতি, এগুলো ম্যাক্সিমাম ইতিবাচক অবস্থায় আছে। এই জন্য আপনার এই সংক্রান্ত বিষয় থেকে ভীত সন্ত্রস্ত হওয়ার বিশেষ কিছু নেই। শুভ গ্রহ সংযোগ এবং শুভ গ্রহের যে আগমন আপনার রাশির উপরে, রাশির দিকে ধাবিত হচ্ছে, ফলে সব কিছু থেকেই আপনি পরিত্রাণ পাচ্ছেন, এবং যে কোনো বিপদ আপদে আপনি পাশে মানুষ পেয়ে যাবেন। এই জন্য আপনার এই সংক্রান্ত বিষয় নিয়ে টেনশন করার কোনো কারণই দেখি না। আমরা আপনার একাদশ ঘরে রবি, বুধ এর সংযোগকে পাবো। ফলে আপনার পরিস্থিতি আয়ের দিক থেকেও ভালো, কর্মের দিক থেকেও ভালো, আবার যদি বৈদেশিক সংক্রান্ত বিষয় বলেন সেটিও ভালো।
অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ এগুলো সব কিছু ভালো রয়েছে। আপনার এই ক্ষেত্রে আর যে জিনিসটা হতে পারে সেটি হচ্ছে দান করা বা অন্যের জন্য খরচ করা। অর্থাৎ আপনি নিজের অর্থ অন্য কারোর জন্য খরচ করছেন এবং ক্ষেত্র বিশেষ আপনি দানও করছেন। এটি ঘটতে দেখা যাবে তীব্র মাত্রায়। বুধ, বৃহস্পতি, শুক্রের শুভ প্রভাবের কারণে আপনার জীবনে আপনি এরকম সময় এই মে মাসেই পেয়ে যাচ্ছেন। বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলার দরকার, যেহেতু সপ্তমপতি নবমে আছে এবং নবমপতি আবার দ্বাদশের সাথে শুভ গ্রহ সংযোগ তৈরি করেছে। এই জন্য বিয়ে যদি হয় তাহলে বাড়ি থেকে দূরে এরকম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তবে জীবনসঙ্গী ভালো হবে, কিন্তু 10 তারিখের পরে এই সময়টা উপস্থিত হবে। আপনারা আত্মীয় স্বজনের বিষয়ে এই সময় একটু বিমুখ থাকবেন বলে আমি মনে করছি। আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তো আত্মীয় স্বজন দ্বারা পীড়িত হতে পারেন বা প্রভাবিত হতে পারেন, বা আত্মীয় স্বজনের সাথে আপনাদের কোনো না কোনোভাবে বিরোধিতা থাকতে পারে, তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে এবং নানান সমস্যা হতে পারে। সেই বিষয়টাকে ইগনোর করতে হবে। আর যেহেতু দ্বাদশ ঘরটা বলবান হচ্ছে, আপনারা যদি পারেন একটু মেডিটেশন করা বা হচ্ছে একটু স্পিরিচুয়াল মন্ত্র শোনা, জপ করা, এগুলো আপনারা করতে পারেন। এগুলো করা ভালো হবে, কারণ টেন্ডেন্সিটা ওই রকমই নির্দেশ করে। করতে পারেন, সেটি ভালো। আপনাদের চতুর্থ ঘরে যেহেতু শুভ গ্রহের দৃষ্টি থাকছে, তার জন্য আপনাদের বিদ্যা, বুদ্ধি, লেখাপড়া, জমি জমা, এই সমস্ত যা কিছু আছে, বাড়ি গাড়ি বা এই সংক্রান্ত বিষয় ডেভেলপমেন্ট, সব কিছুই ভালো। আপনারা হয়তো এই চিন্তাও করতে পারেন যে দেশের আর্থিক পরিস্থিতি, দেশের অর্থনৈতিক বা জ্বালানি পরিস্থিতি বা অন্যান্য পরিস্থিতি বা বৈশ্বিক পরিস্থিতি যেহেতু খারাপ, তাহলে রাশিফল ভালো কিভাবে হতে পারে। আসলে মার্চ এবং এপ্রিল শুধু না, এর আগের থেকেই আমি বলে আসছি 2027 সালের রাশিফল, 2026 সালের রাশিফল, 2025 সালে যেটি আমি দিয়েছিলাম আগেই, সেই রাশিফলে আপনারা শুনে দেখবেন অনেক নেতিবাচক কথা বলা হয়েছে। কারণ হচ্ছে গ্রহ নক্ষত্রের পরিস্থিতি ভালো ছিল না, তার জন্যই তার আস্তে আস্তে তার যে পুঞ্জীভূত যে প্রভাব, সেটি আমরা এখন মূলত ভোগ করছি। আর এটি কাটবে, এটি হচ্ছে মে মাসের 10 তারিখের পর থেকে। তো সেটি আস্তে আস্তে রিকভারির দিকে যেতে তো একটু সময় লাগবে, কিন্তু আপনারা বুঝবেন যে রিকভারির দিকে আমরা যাচ্ছি, স্বস্তি পাবেন আর কি। এই জন্য ওই বিষয়টা নিয়ে অনিশ্চিত হওয়ার কোনো কারণ নেই যে দেশেই থাকবো নাকি অন্য কোথাও যাব। কারণ যেহেতু আপনার এইখানে বিদেশ সংক্রান্ত বিষয়টা প্রবল রয়েছে, এই জন্য আপনার মধ্যে এরকম চিন্তা হতেই পারে যে দেশে থাকবো না, বাইরে চলে যাওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আপনার মূল রাশির অধিপতি চন্দ্র, তো এই জন্য আপনার মন সবসময় এক এক সময় এক এক রকম থাকে। আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটির মাত্রা বেশিই আছে। এই সময়ে আপনারা ধর্ম সংক্রান্ত বিষয়ে বেশি মনোযোগী থাকবেন, বিদেশ সংক্রান্ত বিষয়ে বেশি মনোযোগী। এই সময় আপনারা পিতার সাথে সংশ্লিষ্টতা বাড়াতেও পারেন, আবার কমাতেও পারেন, কিন্তু মধ্যম কোনো কিছু না, অর্থাৎ অনেক বেশি বেড়ে যাবে নাহলে অনেক কমে যাবে, যে কোনো একটা ঘটবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে খুব বেশি মনোযোগী হতে হবে, কারণ আপনারা অলরেডি এপ্রিল মাস, আমি যখন রাশিফলটা দিচ্ছি মে মাসের, তখন চলে এপ্রিল মাস। এই জন্য এপ্রিল মাসের শুরুতেই আপনাদের আমি বলে দিই যে আপনারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে এপ্রিল মাসটাকে খুব সাবধানে পার করুন। মে মাসের 10 তারিখ পর্যন্ত আপনাদের এই ওয়ার্নিং রয়েছে, অর্থাৎ 1 মাস সময়। এই 1 মাস সময়ের জন্য আপনারা সাবধানে থাকেন। এ সময়ে আপনাদের যে নক্ষত্র অধিপতি, এর সাথে এমন কিছু গ্রহের দেখা হচ্ছে যা আপনাদের জন্য খুবই বিপজ্জনক। সেক্ষেত্রে আপনারা হাড় সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ হাত পা ভাঙতে পারে বা কোথাও চোট পেতে পারেন, বা হচ্ছে রক্ত সংক্রান্ত কোনো পরিস্থিতি আপনার সাথে ঘটতে পারে বা আপনাকে দেখতে হতে পারে, বা কোনো পীড়া লাভ হতে পারে। এর সম্ভাবনা 90% প্লাস, যার জন্য আপনাদেরকে খুব বেশি সাবধান থাকতে হবে। এখানে দেখুন অষ্টমে রাহু আছে এবং এই রাহু নিজ নক্ষত্রে আছে, ফলে বিপদ আপদের প্রভাবটা কিন্তু থাকছে। আপনাদের সবকিছু থেকে বেঁচে যাওয়ার ভাগ্য থাকলেও সাবধানতার তো মান নেই বলে, এরকম সাবধানের মান নেই। অতএব আপনারা সতর্কতার সাথে পথ চলবেন। আর সিদ্ধান্তগুলো নেওয়ার আগে, বিশেষ করে এপ্রিল মাসে সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকবার ভাববেন। আমি যতটুকু আলোচনা করলাম
এর মধ্যে মেইন কিছু বিষয় আলোচনা করা হয়েছে। প্রাপ্তি যোগের কথা আরেকবার স্মরণ করিয়ে দিই। আপনাদের প্রাপ্তি যোগ যথেষ্ট ভালো, আপনারা সঞ্চয়ও করতে পারবেন এবং আপনাদের মধ্যে দান করারও প্রবণতা দেখা যাবে। তো আমি শেষ করে দিচ্ছি একটা উক্তি বিশ্লেষণ করে। এখানে 47 নম্বর উক্তি জ্ঞানবাণী বই থেকে, হাসিতে ব্যক্তিত্ব কমে। আপনি যতক্ষণ পর্যন্ত না হাসবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে প্রভাবিত করা যাবে না, আপনাকে ঠকানো যাবে না, আপনার ব্যক্তিত্বও কমবে না। গাম্ভীর্য সবসময় মানে হাসির বিপরীতে কাজ করে, অর্থাৎ আমরা যারা বেশি হাসি তাদের হচ্ছে গাম্ভীর্য কম থাকে এবং ব্যক্তিত্ব কমে যায়। এই জন্য বলা হয়েছে হাসিতে ব্যক্তিত্ব কমে। কাউকে কনভিন্স করতে গেলে, কাউকে ঠকাতে গেলে তাকে হাসাতেই হবে। সে যদি না হাসে তাহলে তাকে ঠকানো সম্ভব না, কনভিন্স করাও সম্ভব না। আপনি যদি এই বিষয়টাকে জানেন তাহলে আপনি সিচুয়েশনের উপর বেস করে হয়তো হাসবেন, অর্থাৎ হাসি অনেক সময় দমনও করতে হতে পারে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে হাসলেন তো ঠকলেন, এটি। এবং যাদের মধ্যে আবেগ কম বা হচ্ছে ইমোশনকে নিয়ন্ত্রণ যারা করতে পারে তারা হাসে কম, ফলে তারা ঠকে কম এবং তারা সুবিবেচনা করতে পারে এবং তারা উচ্চ স্তরেই থাকে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করব, কিন্তু বলি ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে তাহলে আপনারা স্পেশাল ভিডিও পাবেন। আর আপনাদের যে কমেন্ট সেটার ভিত্তিতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।